আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আজকে দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের তৃতীয় লেকচার। আরও দুটি লেকচার লাগবে এই অধ্যায়টি কমপ্লিট করতে। তো কথা বাড়াবো না, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সকলেই ঘরে থাকবে আর ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো। আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস, অনেক নতুন বিষয় তোমাদের সামনে আসবে, সুতরাং সকলেই খাতা কলম নিয়ে ক্লাসটি চেষ্টা করবে বোঝার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, দেখো আজকের আলোচ্য বিষয় আয়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন। তো এটি আমাদের আলোচনার আজকে মূল বিষয়বস্তু। এই অধ্যায়টি আসলে এই রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা, সেটি শেষ করতে পারিনি। চলো আমরা একটু এক নজরে দেখে নিই আমরা কি কি পড়াশোনা করব। পাঠ শেষে আমরা যা জানতে পারবো দেখো, KCl এবং AlCl3 এর গঠন সম্পর্কে জানতে পারবে, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গঠন সম্পর্কে তোমরা জানতে পারবে। সমযোজী বন্ধন সম্পর্কে জানতে পারবে। সমযোজী বন্ধন খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এটি সম্পর্কে তোমরা জানতে পারবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি বাচ্চারা খুব একটা বুঝতে চায় না, এটি হচ্ছে বন্ধন ও মুক্তজোট সম্পর্কে তোমরা জানতে পারবে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কলেজে গেলে এটি তোমাদের প্রচুর প্রয়োজন হবে। তো চলো আমরা ভেতরে যাই, আমাদের পড়াশোনাগুলো একটু দেখি। প্রথমেই আমরা দেখব আজকে KCl এর গঠন। তোমরা এর আগের ক্লাসে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গঠন দেখেছো, সোডিয়াম ক্লোরাইডের গঠন দেখেছো, আজকে KCl এর গঠন দেখব আমরা। দেখো, KCl এর গঠনের যে লেখাটি আছে শুরুতে, এই লেখাটুকু তোমাদের লিখে নিতে হবে। এই লেখাটুকু তোমরা পরে অবশ্যই খাতায় তুলে নেবে। দেখো, এখানে KCl এর মধ্যে K হচ্ছে একটি ধাতু যার ইলেকট্রন সংখ্যা 19 এবং ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2-8-8-1, এটি তোমরা জানো। এরপরে পটাশিয়াম তার সর্বশেষ শক্তি স্তরের একটি ইলেকট্রন ত্যাগ করবে। কেন ত্যাগ করবে? কারণ এটি একটি ধাতু, তোমরা জানো ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে কি হবে? K+ আয়নে পরিণত হবে। তাহলে পটাশিয়াম সর্বশেষ শক্তি স্তরে যে একটি ইলেকট্রন আছে সেটি ত্যাগ করার মাধ্যমে কিন্তু স্থিতিশীল হবে এবং পটাশিয়ামটি K+ আয়নে পরিণত হবে। অপরদিকে দেখো, ক্লোরিন কিন্তু একটি অধাতু, এটি তোমরা জানো। এর ইলেকট্রন সংখ্যা 17, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2-8-7। তো ক্লোরিন সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করতে চায়। কেন? কারণ তাকে স্থিতিশীল হতে হবে, তার সর্বশেষ শক্তি স্তরে কিন্তু 8টি ইলেকট্রন বানাতে হবে। তো 8টি ইলেকট্রন বানানোর জন্য কি করতে হবে? পটাশিয়ামের যে ত্যাগকৃত ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা কিন্তু ক্লোরিন গ্রহণ করবে। ক্লোরিন গ্রহণ করে Cl- আয়নে পরিণত হবে। তাহলে দেখো, পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করলো আর ক্লোরিন কিন্তু ইলেকট্রন গ্রহণ করলো। এই যে ত্যাগ এবং গ্রহণ করে প্লাস এবং মাইনাস আয়নে পরিণত হলো, K+ এবং Cl-, এদের মধ্যে এই প্লাস এবং মাইনাস চার্জ তোমরা জানো পাশাপাশি হলে এরা বন্ধনে আবদ্ধ হয় এবং এই বন্ধনটি অত্যন্ত শক্তিশালী। এটির নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই বল দ্বারা পরস্পরে কি করবে? KCl গঠন করবে। এই বাংলা লেখাটুকু তোমাদের মনে থাকতে হবে, কারণ সকল আয়নিক বন্ধনের ক্ষেত্রে তোমরা এই লেখাটি এইভাবেই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। চলো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি KCl কীভাবে গঠিত হয়েছে। দেখো, এটি হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। তোমরা জানো পটাশিয়ামে 19টি ইলেকট্রন আছে। এই 19টি ইলেকট্রনকে আমরা এইভাবে বিন্যাস করেছি। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয়তে 8টা, তৃতীয়তে 8টা, সর্বশেষ শক্তি স্তরে কিন্তু একটি ইলেকট্রন আছে। অপরদিকে আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করেছি। দেখো, ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কিন্তু 7টি ইলেকট্রন আছে। দেখো, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে কিন্তু 7টি ইলেকট্রন আছে। খেয়াল করে দেখো, ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, তাহলে ক্লোরিনের একটি ইলেকট্রন প্রয়োজন। অপরদিকে দেখো, পটাশিয়ামের কিন্তু সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে।
এখানে বিষয়টি কি হয়, পটাশিয়াম তার ইলেকট্রনটি ছাড়তে চায় স্থিতিশীলতার জন্য, আর ক্লোরিন কি করে, একটি ইলেকট্রন গ্রহণ করতে চায়। তো এই ত্যাগ এবং গ্রহণের বিষয়টি দেখো কিভাবে ঘটে। এই যে ক্লোরিনে ইলেকট্রনটি যাচ্ছে, পটাশিয়াম তার ইলেকট্রনটি ক্লোরিনকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে দেখো পটাশিয়ামের কিন্তু এইভাবে একটি প্লাস আয়ন তৈরি হবে। পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে সেটি আর থাকবে না, হবে পটাশিয়াম প্লাস অর্থাৎ K প্লাস। অপরদিকে ক্লোরিন, দেখো ক্লোরিনটি কিন্তু মাইনাস আয়নে পরিণত হয়ে যাবে। তাহলে এইভাবে K প্লাস এবং Cl মাইনাস আয়নে পরিণত হয়ে কি তৈরি করলো, KCl তৈরি করলো। তো এটি হচ্ছে চিত্রের কাঠামো। এটির একটি বিক্রিয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিক্রিয়াটি এখন শিখব, কারণ এটি পরীক্ষায় দরকার হয়। বাচ্চারা অনেক সময় কি করে, এটিকে অ্যাভয়েড করে যায়। দেখো পটাশিয়াম কি করে, একটি ইলেকট্রন ত্যাগ করবে। পটাশিয়াম মাইনাস, যেহেতু পটাশিয়াম ত্যাগ করে এই জন্য মাইনাস। দেখো একটি ইলেকট্রন তৈরি হবে, কি তৈরি হবে, পটাশিয়াম প্লাস। বিষয়টি খুব গুরুত্বের সাথে একটু খেয়াল করো। কে পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করেছে, তৈরি করেছে K প্লাস। তোমরা জানো ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়নে পরিণত হয়। অপরদিকে দেখো একটি ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণটাকে আমরা প্লাস দিয়ে দেখিয়েছি। গ্রহণ করে কি হয়েছে, ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে। এখন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি নিয়ে তোমরা গতদিন প্রশ্ন করেছিলা। ক্লোরিন হচ্ছে অধাতু এবং এটি হচ্ছে দ্বিপরমাণু। ক্লোরিন কখনো Cl আকারে থাকে না, ক্লোরিন থাকে কি আকারে, Cl2 আকারে। একটু ভালো করে দেখো, ক্লোরিন থাকে কি আকারে, Cl2। একটি ক্লোরিন যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে অবশ্যই দুইটি ক্লোরিন দুইটি ইলেকট্রন ত্যাগ করবে, এই জন্য 2 ইলেকট্রন হবে। যেহেতু দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে তাহলে এখানে Cl মাইনাস হবে কি 2। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আবার একটু দেখো, ক্লোরিন হচ্ছে দুটি, হ্যাঁ, Cl2 কেন, কারণ ক্লোরিন কখনো Cl আকারে হয় না, Cl2 আকারে হয়। হ্যাঁ, অধাতু গ্যাসগুলো দ্বিপরমাণু হয়ে থাকে, এজন্য আমরা Cl2 দেব। যেহেতু একটা ক্লোরিন একটি ইলেকট্রন ত্যাগ করেছে, সুতরাং দুইটা ক্লোরিন দুইটি ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করলে এখানে 2Cl মাইনাস উৎপন্ন করবে। এখন দুইটা ক্লোরিন যেহেতু দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে, বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দুইটি ক্লোরিন যদি দুইটি ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু পটাশিয়াম তো একটি, সেই ইলেকট্রন ছেড়েছে কয়টি, একটি ইলেকট্রন ছেড়েছে। তাহলে পটাশিয়ামের কিন্তু দুইটা ছাড়তে হবে, এই জন্য পটাশিয়ামকে আমরা টোটাল পটাশিয়ামকে 2 দিয়ে গুণ করে নিলাম। এখন দেখো ইলেকট্রন ছাড়া তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ইলেকট্রন মাইনাস যেটি ছেড়েছে এবং ইলেকট্রন যেটি গ্রহণ করেছে এটা যেন সবসময় বিক্রিয়ায় সমান হয়। এখন কিন্তু সমান হয়েছে, দেখো -2 ইলেকট্রন +2 ইলেকট্রন, অর্থাৎ তারা সমান হতেই হবে জারণ বিজারণ প্রক্রিয়ায়। তো আমরা এই বিক্রিয়াটাকে একটু যোগ করব ম্যাথমেটিক্যাল প্রক্রিয়ায়। দেখো আমরা যদি যোগ করি তাহলে যোগ হলে কি হবে, 2K আর 2Cl এটি এখানে যোগ আকারে বসবে। তোমরা গণিতের যোগটা ভালো করে বোঝো, সমাধানের যে যোগগুলো করি সেরকম এখানে বসবে। 2K চলে আসলো, যোগ দিয়ে আমরা এই Cl2কেও কিন্তু নিয়ে আসবো। আর দেখো এই 2 ইলেকট্রন এটা কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে এখন তৈরি করবে দেখো K প্লাস এবং Cl মাইনাস, এরা তৈরি হবে। অথবা এটিকে 2K প্লাস Cl মাইনাস অথবা 2KCl আকারে লেখা যায়। মনে রাখবে এই KCl এর মধ্যে KCl এর মধ্যে K প্লাস এবং Cl মাইনাস অবস্থায় পটাশিয়াম এবং ক্লোরিন আছে। এই হচ্ছে বিক্রিয়া, এটি অবশ্যই লাগবে এবং এটা তোমরা ভালো করে শেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দেখো এরপরে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গঠন একটু শেখার চেষ্টা করি। চলো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গঠনে সেই একই লেখা আমাদেরকে একটু লিখতে হবে যে এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে একটি ধাতু যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13 এবং ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 3। অ্যালুমিনিয়াম তার সর্বশেষ শক্তিস্তর 8 পূর্ণ করার জন্য 3টি ইলেকট্রন ত্যাগ করবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কয়টি ইলেকট্রন ত্যাগ করবে, 3টি ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করে কিন্তু অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হবে। অপরদিকে ক্লোরিন একটি অধাতু যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17, এটা তোমরা জানো, ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। হ্যাঁ, এখানে খেয়াল করো অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছাড়বে হচ্ছে 3টি, কিন্তু একটি ক্লোরিন কিন্তু একটি ইলেকট্রন গ্রহণে সক্ষম।
তাহলে 3টা ত্যাগকৃত অ্যালুমিনিয়ামের ইলেকট্রন গ্রহণের জন্য 3টি ক্লোরিন লাগবে। আমরা সেটাই লিখেছি যে 3টি ক্লোরিন তার সর্বশেষ শক্তিস্তর অষ্টক পূর্ণ করার জন্য 3টি ইলেকট্রন গ্রহণ করে 3Cl- আয়নে পরিণত হয়। এই 3Cl- এবং অ্যালুমিনিয়াম 3+ মধ্যে শক্তিশালী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা 3Lcl3 গঠিত হয়। এখানে এই বাংলা লেখাটি প্রত্যেকটি আয়নিক যৌগ গঠনের ক্ষেত্রে প্রায় সেম, সুতরাং একটি লেখাকে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে, বাকিগুলো ইনশাআল্লাহ লিখে নেবে। দেখো আমরা এটি একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো এটি একটি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন, এটি একটি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এখানে 17টি ইলেকট্রন আছে, একটু ছোট করে দেখিয়েছি। হ্যাঁ, সর্বশেষ শক্তি স্তরে দেখো 7টি ইলেকট্রন আছে। তাহলে একটি ক্লোরিনকে দেখালাম, আরও একটি ক্লোরিনকে দেখালাম, আরও একটি ক্লোরিনকে দেখালাম। তোমরা জানো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠনে 3টি ক্লোরিন আছে, তাহলে আমরা 3টি ক্লোরিনকে এখানে দেখালাম। হ্যাঁ, 3টি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসকে দেখালাম। এদিকে আমরা একটি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসকে দেখালাম। তো খেয়াল করো, অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কিন্তু 3টি ইলেকট্রন আছে, আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। তাহলে এই 3টি ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 8 পূর্ণ করার জন্য একটি করে ইলেকট্রন প্রয়োজন। দেখো অ্যালুমিনিয়ামের কি হবে, এই 3টি ইলেকট্রন 3টির কাছে যাবে। ভালো করে দেখো, গিয়ে কি হলো, 3টি ক্লোরিনই কিন্তু অষ্টক পূর্ণ করে ফেলল। এদিকে অ্যালুমিনিয়াম কিন্তু 3+ আয়নে পরিণত হয়ে গেছে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একটি অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ছেড়ে 3টি ক্লোরিনের অষ্টক পূর্ণ করেছে। তো অ্যালুমিনিয়াম কিসে পরিণত হলো, অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হয়েছে। অপরদিকে ক্লোরিন কিন্তু ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়েছে। এখানে বিষয়টি একটু খেয়াল করো, আমরা একটি ক্লোরিনকে দেখিয়েছি ক্লোরিন মাইনাস আকারে, কিন্তু এখানে পেছনেই দেখো আমরা 3 দেখিয়েছি। তাহলে অ্যালুমিনিয়াম হলো অ্যালুমিনিয়াম 3+, আর ক্লোরিন হলো ক্লোরিন মাইনাস, কিন্তু আমরা 3টা ক্লোরিন দেখানোর জন্য 3কে তার সহগ আকারে বসিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3। আশা করি তোমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গঠনটিও বুঝতে পেরেছো। আমরা এর আগের ক্লাসে সোডিয়াম ক্লোরাইড দেখিয়েছি, আজকে আমরা দেখালাম তোমার 2টি, একটি হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আর একটা হচ্ছে KCl। তো এই 3টি এক্সাম্পলের মাধ্যমে তোমরা বাকি আয়নিক বন্ধনের যৌগগুলো ঠিক একই প্রক্রিয়ায় কমপ্লিট করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। চলো এটির বিক্রিয়াটা একটু দেখিয়ে নিই। তো অ্যালুমিনিয়াম কি করবে বলো তো, অ্যালুমিনিয়াম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে। কয়টি ইলেকট্রন ত্যাগ করবে, 3টি। তাই অ্যালুমিনিয়াম -3 ইলেকট্রন, অ্যালুমিনিয়াম 3+। এই বিক্রিয়াটি একটু ভালো করে দেখো, এটির মধ্যে একটু জটিলতা আছে। তাহলে অ্যালুমিনিয়াম কয়টি ইলেকট্রন ছাড়লো, অ্যালুমিনিয়াম ছেড়েছে 3টি ইলেকট্রন, হয়েছে অ্যালুমিনিয়াম 3+। অপরদিকে দেখো একটি ক্লোরিন, একটি ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হবে। তোমরা জানো, খুব ভালো করে জানো, ক্লোরিন একা থাকে না, ক্লোরিন হচ্ছে দ্বিপরমাণুক, এই জন্য 2টি ক্লোরিন আসবে। 2টি ক্লোরিন আসার সাথে 2টি ইলেকট্রন হবে এবং 2টি Cl- হবে। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, ত্যাগকৃত ইলেকট্রন হচ্ছে 3টি, গ্রহণকৃত ইলেকট্রন হচ্ছে 2টি। আগের বিক্রিয়ার সময় আমরা বলেছি ত্যাগকৃত ইলেকট্রন এবং গ্রহণকৃত ইলেকট্রন যেটি আছে সেটি কিন্তু সমান হতে হবে। এখন কোনো কারণে যদি সমান না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে হচ্ছে সমান করার জন্য আমরা গুণ করে নেব। এখন এখানে আছে 3 আর এখানে আছে 2টি ইলেকট্রন, 3টি ইলেকট্রন আর 2টি ইলেকট্রনকে এমন একটা রাশি দিয়ে গুণ করো উভয়ে সমান হয়ে যায়। তো দেখো 3কে কিন্তু 6 বানানো যায়, 2কেও কিন্তু 6 বানানো যায়। তাহলে অ্যালুমিনিয়ামের যে সমীকরণটা আছে একে যদি আমরা টোটাল সমীকরণটাকে 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 6 ইলেকট্রন হবে। আর ক্লোরিনের যে সমীকরণটা আছে এই টোটাল সমীকরণটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এটিও কিন্তু 6 হয়ে যাবে। চলো আমরা একটু গুণটি দেখি কিভাবে করা যায়। প্রথমে আমরা অ্যালুমিনিয়ামকে 2 দিয়ে গুণ দিচ্ছি, দেখো 2 অ্যালুমিনিয়াম। এরপরে আমরা 2 দিয়ে গুণ করলাম 3 ইলেকট্রনকে, 2 দিয়ে গুণ করার পরে কিন্তু এটা 6 ইলেকট্রন হয়ে যাবে। এরপরে আমরা গুণ করলাম 2। বিষয়টি একটু খেয়াল করো, এখানে আমরা 2 দিয়ে 3 ইলেকট্রনকে গুণ করেছি, এখানে আর 2 × 3 না লিখে আমরা এখানে 6 ইলেকট্রন লিখেছি। এটি তোমরা সরাসরি চাইলে 6 ইলেকট্রন লিখলেই
হবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে একটি লাইন বেশি করেছি। এখানে 2 অ্যালুমিনিয়াম প্লাস হবে, 2 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা প্রথম সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে ফেলেছি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ। এরপরের রাশিটাকে বা সমীকরণটাকে আমরা 3 দিয়ে গুণ করি। শুরুতে ক্লোরিন 2কে আমরা 3 দিয়ে গুণ করেছি, এরপরে আমরা এখানে 3 × 2 ইলেকট্রন, এটাও কিন্তু 6টা ইলেকট্রন আমাদের এখানে দেখাতে হবে। দেখো এখানে 6টা ইলেকট্রন হয়ে গেল। এর পরের রাশিটাকেও আমরা 3 দিয়ে গুণ করি, এখানেও কিন্তু 6 ইলেকট্রন হয়ে যাবে। আশা করি এই গুণটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো, এটি খুব জরুরি একটি গুণ ছিল। চলো এরপরে আমরা যোগ করে দেখি। তোমরা জানো এটি হচ্ছে সমাধানের যোগ করার পরে ওই 2 অ্যালুমিনিয়ামকে আমরা নিয়ে আসলাম, এখান থেকে আমরা 3 ক্লোরিনকেও নিয়ে আসবো। দেখো 3 ক্লোরিনও চলে আসলো। তাহলে যোগ আকারে বাম দিকে যা আছে সেগুলো আসবে। 6 ইলেকট্রন কাটাকাটি গেল। আমরা এখন 2 অ্যালুমিনিয়ামকে নিয়ে আসব, এরপরে 6 ক্লোরিনকেও আমরা নিয়ে আসব। এখন দেখো এখানে একটু খেয়াল করার বিষয়, দুটি হচ্ছে অ্যালুমিনিয়াম, 2টি হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ আর 6টি হচ্ছে ক্লোরিন মাইনাস। এখন এই 2 আর 6কে কিন্তু একটি সরল সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে অ্যালুমিনিয়াম হবে 1টা আর ক্লোরিন হবে 3টে। বিষয়টি কিন্তু খুব জরুরি। 2 অ্যালুমিনিয়াম 3+ এবং 6 সেল মাইনাস, এখানে এইটা হবে না, এটা ভুল হয়েছে, 6 ক্লোরিন মাইনাস। এটিকে আমরা এইভাবে লিখতে পারি 2 অ্যালুমিনিয়াম Cl3, অর্থাৎ 2LCl3। এখানে দেখো 2টি অ্যালুমিনিয়াম এবং 6টি ক্লোরিন হয়েছে। রিয়াকশনটি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে MgCl3, দেখো আমরা একটি বাড়ির কাজ তোমাদেরকে দেব। এখানে MgCl3 এবং CaCl2, এটা হবে MgCl2 এবং CaCl2, একটু সংকেতটা ঠিক করে নিও। MgCl2 এবং CaCl2 এর গঠন হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ। যারা লেকচারটি দেখবে তারা অবশ্যই এই বাড়ির কাজটি কমপ্লিট করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। চলো আমাদের আলোচনার পরবর্তী বিষয়বস্তু হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনটা একটু আমরা দেখে নিই। সমযোজী বন্ধনের একটু সংজ্ঞাটা দেখো, খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞাটি। অধাতু পরমাণুসমূহ পরস্পরের সাথে বিক্রিয়ার সময় অধাতুরা কি করে বলো তো? ইলেকট্রন গ্রহণ করে। এখন দুটি অধাতু যখন পরস্পরের সাথে বিক্রিয়া করতে চাইবে তখন কিন্তু দুজনেই গ্রহণ করতে চাইবে। যেহেতু কেউ ছাড়বে না সেহেতু অধাতু পরমাণুগুলো কি করবে? ইলেকট্রন না ছেড়ে পরস্পরের সাথে শেয়ার করবে। সেইভাবেই সেখানেই সংজ্ঞাটি এভাবে আমরা দিয়েছি। অধাতু পরমাণু পরস্পরের সাথে বিক্রিয়ার সময় সমসংখ্যক ইলেকট্রন শেয়ার করে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে সমযোজী বন্ধন বলে। সংজ্ঞাটি একটু দেখে নাও। তাকে সমযোজী বন্ধন বলে। তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিন্তু সমযোজী বন্ধন তৈরি হবে। এটি একটু আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো হাইড্রোজেন, তোমরা জানো হাইড্রোজেন একটি অধাতু এবং ধাতু নিয়ে মাঝে মাঝে আচরণ করে, তবে এখানে অধাতু নিয়ে আচরণ করবে। হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, ইলেকট্রন বিন্যাস কিন্তু হচ্ছে 1s1। এটি কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। হিলিয়াম হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। তো দেখো আমরা এর চিত্রের মাধ্যমে ইলেকট্রন বিন্যাসটা দেখালাম এবং কাছাকাছি যেই নিষ্ক্রিয় গ্যাসটি আছে তার ইলেকট্রন বিন্যাসও আমরা দেখালাম, অর্থাৎ হিলিয়াম হচ্ছে 2s2। তো আমরা এখানে দুটি হাইড্রোজেনের গঠনকে আমরা দেখালাম। হ্যাঁ, একটি হাইড্রোজেন আর একটি হাইড্রোজেন। এবার খেয়াল করে দেখো উভয় হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন আছে। এখন এই দুজনেই একটি ইলেকট্রন গ্রহণ করতে চায়। এই হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করতে চায়, এই হাইড্রোজেনও কিন্তু একটি ইলেকট্রন গ্রহণ করতে চায়। এখন উভয় যেহেতু গ্রহণ করতে চায় তাই তারা কি করবে? পরস্পর ইলেকট্রনটি শেয়ার করবে, শেয়ার বিজনেসের মতো। দেখো কিভাবে শেয়ার করে। ইলেকট্রনটি যাচ্ছে অরবিটাল সহ গিয়ে এই তারা সমযোজী বন্ধন তৈরি করলো। একটু খেয়াল করে দেখো
হাইড্রোজেন বন্ধন তৈরি হয়ে গেল। এই হাইড্রোজেন বন্ধন, সরি দুঃখিত একটু সমস্যা ছিল, হাইড্রোজেন বন্ধন তৈরি হলো। এই হাইড্রোজেন বন্ধনটি কিন্তু একটি সমযোজী বন্ধন। চলো আমরা একটি সমযোজী যৌগ CH4 এর গঠনটি ভালো করে খেয়াল করি। CH4 এর গঠন, CH4 এ দেখো CH4 এর গঠনে কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন। তো দেখো আমরা একটু লেখাটা একটু খেয়াল করি। এখানে কার্বন একটি অধাতু যার ইলেকট্রন সংখ্যা 6, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 4। কার্বনের সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করার জন্য 4টি ইলেকট্রন প্রয়োজন। অপরদিকে হাইড্রোজেন একটি অধাতু যার ইলেকট্রন সংখ্যা 1 এবং এর ইলেকট্রন বিন্যাস, এর কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য একটি ইলেকট্রন দরকার। তো দেখো 4টি হাইড্রোজেন পরমাণু একটি কার্বন পরমাণুর সাথে তাদের ইলেকট্রন শেয়ার করে CH4 গঠন করবে। 4টি হাইড্রোজেন পরমাণু একটি কার্বন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে তারা CH4 গঠন করবে। চলো আমরা একটু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। কার্বনের হচ্ছে 6টি ইলেকট্রন, 6টি ইলেকট্রন হচ্ছে 1s2, 2s2, 2p2। এটি হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস। এরপরে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস তোমরা জানো, এটি হচ্ছে 1s1। খেয়াল করো হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে আর কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে। তো চলো আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা দেখাই। দেখো কার্বনের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে। অপরদিকে দেখো 4টি হাইড্রোজেন আসবে। 4টি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা পাশে দেখালাম। সবার সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন আছে। এখন একটি করে কার্বন ওই একটি করে হাইড্রোজেন কার্বনের সাথে সমযোজী বন্ধন গঠন করবে। দেখো কিভাবে গঠন করে, কিভাবে ইলেকট্রনটি যাচ্ছে একটু খেয়াল করে দেখো। এই হলো প্রথম হাইড্রোজেন সমযোজী বন্ধন করে ফেলেছে। এটি হচ্ছে দ্বিতীয় হাইড্রোজেন সমযোজী বন্ধনটি গঠন করলো। এরপরে তৃতীয় হাইড্রোজেনটিও করলো। এরপরে চতুর্থ হাইড্রোজেনটিও সমযোজী বন্ধন গঠন করে ফেললো। তো এটি হচ্ছে মিথেনের গঠন। দেখো এই হচ্ছে সমযোজী বন্ধনটা, এটি হচ্ছে এর সমযোজী বন্ধনটা, এটি হচ্ছে এর সমযোজী বন্ধন, এটি হচ্ছে এই যে সমযোজী বন্ধন। তো এইভাবে আসলে সমযোজী বন্ধন সৃষ্টি হয়। তো মিথেনের সমযোজী বন্ধনটা পরীক্ষায় প্রচুর আসে। আশা করি তোমরা এই সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়াটা একটু দেখে বুঝতে পেরেছ। চলো আমরা আরও একটি বন্ধন গঠন দেখি। পানি একটি সমযোজী যৌগ, ইলেকট্রন শেয়ার করে তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে আমরা একটু দেখি। চলো এখানে একটি লেখা আছে, এই লেখাটি ঠিক আগের লেখার মতোই। এখানে অক্সিজেন একটি অধাতু যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 6। অক্সিজেন সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করার জন্য 2টি ইলেকট্রন প্রয়োজন। অপরদিকে হাইড্রোজেন একটি অধাতু যার ইলেকট্রন সংখ্যা 1, ইলেকট্রন বিন্যাসও 1। কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য এর একটি ইলেকট্রন দরকার। এখন 2টি হাইড্রোজেন পরমাণু এর 2টি ইলেকট্রন একটি অক্সিজেন পরমাণুর সাথে শেয়ার করে H2O গঠন করে, ঠিক আগের লেখাটির মতোই। চলো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। তোমরা জানো পানির গঠনে অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এর ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু করি। ইলেকট্রন বিন্যাসটি তোমরা জানো 1s2, 2s2, 2p4 হবে। ইলেকট্রন বিন্যাস একটু ভুল আছে, ঠিক করে নিও, 2p4। অপরদিকে দেখো হাইড্রোজেন হচ্ছে 1, এটি হচ্ছে 1s1। অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা একটু তোমরা ঠিক করে নিও, এটি 1s2, 2s2, 2p4। দেখো আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করব ডায়াগ্রামের মাধ্যমে। অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে দেখো কয়টি ইলেকট্রন আছে, 6টি ইলেকট্রন আছে। একটু খেয়াল করে দেখো অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন, 2s2 আর 2p4, মোট 6টি ইলেকট্রন আমরা দেখালাম। এখানে খেয়াল করতে হবে বিজোড় ইলেকট্রন কিন্তু 2টা। তো আমরা 2টি হাইড্রোজেন আছে, পানিতে 2টা হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস দেখালাম। দেখো হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। তো প্রথম হাইড্রোজেনটি গিয়ে এইভাবে একটি সমযোজী বন্ধন গঠন করবে। আরেকটি হাইড্রোজেন গিয়ে
এটিও কিন্তু সমযোজী বন্ধন গঠন করবে। এইভাবে দেখো সমযোজী বন্ধন গঠন হলো। এই যে বন্ধনটা দেখতে পাচ্ছ এটিই কিন্তু সমযোজী বন্ধন। তো আশা করি তোমরা পানি হাইড্রোজেন এবং মিথেনের গঠন থেকে সমযোজী বন্ধনটা বুঝতে পেরেছো। দেখো পানি কিভাবে থাকে আমরা একটু 3D চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করেছি। এই খেয়াল করো, এটি হচ্ছে আমাদের অক্সিজেন, পানির অক্সিজেনটা, যার মাথার উপরে 2 জোড়া মুক্ত জোড়া আছে, এক জোড়া দেখিয়েছি আর এক জোড়া ভেতরের দিকে থাকে। তো এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে আরেকটি হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা জয়েন হচ্ছে, এই হাইড্রোজেনটা জয়েন হচ্ছে। দেখো এইভাবে কিন্তু পানি মলিকিউলটা তৈরি হয়। এটি হচ্ছে পানির একটি বন্ধন, সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া। তো অ্যামোনিয়ার Cl2 NH3Cl2 এই সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়াটি বাড়ি কাজ, এই বাড়ি কাজটি তোমরা করার চেষ্টা করবে। আমাদের আর একটি অথবা দুটি লেকচার লাগবে এই চ্যাপ্টারটি শেষ হতে। তোমরা অবশ্যই সকলে এই চ্যাপ্টারটি নোট করে ফেলবে ইনশাআল্লাহ। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন আর বন্ধনজোড় ইলেকট্রন। আমরা জানার চেষ্টা করি, চলো মুক্তজোড় ইলেকট্রন কাকে বলে। দেখো এটি সংজ্ঞার মাধ্যমে বোঝা যায় না, এটি ব্যাখ্যা করে বুঝতে হয়। মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে ওই সমস্ত যোজনী ইলেকট্রন যারা সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ারে অংশগ্রহণ করে না। সংজ্ঞা থেকে একটু বুঝতে কষ্ট হয়, এটি আমরা বোঝার চেষ্টা করব। চলো আমরা উদাহরণের মাধ্যমে একটু বুঝি। তবে তার আগে বন্ধনজোড় ইলেকট্রন কাকে বলে সেটি একটু দেখে নেই। চলো, বন্ধনজোড় ইলেকট্রন হচ্ছে ওই সমস্ত যোজনী ইলেকট্রন, তোমরা যোজনী ইলেকট্রন কাকে বলে জানো। যোজনী ইলেকট্রন হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে তারাই হচ্ছে যোজনী ইলেকট্রন। তো বন্ধনজোড় ইলেকট্রন হচ্ছে ওই সমস্ত যোজনী ইলেকট্রন যারা সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে জোড়া তৈরি করে। হ্যাঁ, দুটি পরমাণু থেকে দুটি ইলেকট্রন যাবে এবং জোড়া তৈরি করবে, এটি হচ্ছে বন্ধনজোড় ইলেকট্রন। বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। দেখো অ্যামোনিয়া এর গঠনটা একটু দেখি, NH3 এই গঠনটি বাড়ির কাজ দিয়েছি, এই জন্য আমি এখানে আবার করছি, এটি তোমাদের কাজে লাগবে বাড়ির কাজ করতে। দেখো অ্যামোনিয়ার গঠনে কেন্দ্রীয় মৌল হচ্ছে নাইট্রোজেন। কেন্দ্রীয় মৌল কীভাবে চিহ্নিত করতে হয় এটি আমি তোমাদেরকে শিখিয়েছি, তোমরা মনে রাখবা। কেন্দ্রীয় মৌলে যার সংখ্যা কম থাকে, যদি 2টি মৌল দিয়ে যৌগ হয়, আবারও বলছে 2টি মৌল দিয়ে যৌগ তৈরি হয়, সেক্ষেত্রে যে মৌলটির সংখ্যা কম থাকবে সেটি হবে কেন্দ্রীয় মৌল। আর 3টি মৌল দিয়ে যদি যৌগ তৈরি হয় সেক্ষেত্রে মাঝে যে মৌলটি থাকে সেটি হবে কেন্দ্রীয় মৌল। তাহলে এখানে নাইট্রোজেন হচ্ছে 1টি, হাইড্রোজেন হচ্ছে 3টি। নাইট্রোজেনের সংখ্যা কম থাকার কারণে নাইট্রোজেন এখানে কেন্দ্রীয় মৌল। তো নাইট্রোজেন যেহেতু কেন্দ্রীয় মৌল, চলো আমরা এর ইলেকট্রন বিন্যাসটা একটু দেখার চেষ্টা করি। নাইট্রোজেনের 7টি ইলেকট্রন, 1s2 2s2 2p3, এটি হচ্ছে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, দেখো নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন আছে। আমরা এর বক্স পদ্ধতি দেখব, বক্স পদ্ধতি আমরা এর আগেও দেখিয়েছি। দেখো বক্স পদ্ধতি 2s এ 2টি ইলেকট্রন আছে, আমরা এই 2টি ইলেকট্রনকে দেখালাম, এবং পি অরবিটালে 3টি ইলেকট্রন আছে। একটু খেয়াল করে দেখো এই 3টি ইলেকট্রন কিন্তু বিজোড় ইলেকট্রন। এই 3টি ইলেকট্রন বিজোড় ইলেকট্রন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিজোড় ইলেকট্রনটা মাথায় রাখতে হবে আমাদের। চলো এরপরে হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস দেখি। যেহেতু অ্যামোনিয়া তৈরিতে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন হচ্ছে 1s1, এর বক্সে 1টি ইলেকট্রন থাকবে। এখন দেখো হাইড্রোজেনের হচ্ছে 1টি ইলেকট্রন, অপরদিকে নাইট্রোজেনের হচ্ছে বিজোড় 3টি ইলেকট্রন। এখন 3টা হাইড্রোজেন যদি ওই বিজোড় 3টি বক্সে 3টি ইলেকট্রন দেয় তাহলেই কিন্তু জোড়া তৈরি করবে। দেখো কিভাবে জোড়া তৈরি করে একটু খেয়াল করে দেখো। এইভাবে হাইড্রোজেনের থেকে একটি ইলেকট্রন আসলো এবং এখানে একটি জোড়া তৈরি করলো। এই যে জোড়াটা তৈরি করেছে এই জোড়াকেই বলা হয় বন্ধন জোড়। তাহলে কয়টি জোড়া তৈরি করবে? 3টি জোড়া তৈরি করবে, যেহেতু 3টি বিজোড় আছে। আরেকটি জোড়া তৈরি করে ফেললো, এরপরে আরও একটি বিজোড় তৈরি করবে। দেখো মোট 3 জোড়া ইলেকট্রন তৈরি হয়েছে, যেটি বন্ধন জোড় নামে পরিচিত। এখন এই 3টি ইলেকট্রন কোত্থেকে আসলো? যদিও আমরা এখানে দেখিয়েছি একটি হাইড্রোজেন থেকে আসছে, কিন্তু বেসিক্যালি এখানে কয়টা হাইড্রোজেন থেকে আসছে? এখানে 3টি হাইড্রোজেন থেকে 3টি ইলেকট্রন এসেছে। খেয়াল করো এই 6টি ইলেকট্রনের দিকে একটু দেখো, এই 6টি ইলেকট্রনই হচ্ছে বন্ধন জোড়। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছো। দেখো বন্ধন জোড় হচ্ছে এই 6টি ইলেকট্রন। তাহলে যদি পরীক্ষায় আসে যে নাইট্রোজেন অ্যামোনিয়ার গঠনে কয়টি বন্ধন জোড় আছে, তাহলে কয়টা বন্ধন জোড় বলবে তোমরা? অবশ্যই এখানে 3টি বন্ধন জোড় আছে। এখন একটু খেয়াল করো 2s এ যে 2টি ইলেকট্রন আছে এই 2টি ইলেকট্রনকে কিন্তু বলা হবে মুক্ত জোড়।
একটু খেয়াল করো, যোজনী স্তরে 5টি ইলেকট্রন ছিল 2s2 2p3, কিন্তু 3টি ইলেকট্রন বন্ধন গঠন করেছে, বন্ধন গঠন করে শেয়ার করে বন্ধন গঠন করেছে, কিন্তু এই 2টি ইলেকট্রন বন্ধন গঠনে যায়নি। এই কারণে এই 2টি ইলেকট্রনকে বলা হবে মুক্ত জোড় ইলেকট্রন। তো সুতরাং অ্যামোনিয়ার গঠন থেকে দেখা যায় এতে 3 জোড়া অর্থাৎ 6টি বন্ধন জোড় এবং 1 জোড়া বা 2টি মুক্ত জোড় ইলেকট্রন আছে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। আমরা আরও একটি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব। এটি কার, দেখো অ্যামোনিয়ার গঠনটা আমরা একটু দেখব। ওই অ্যামোনিয়ার এটি হচ্ছে বক্স পদ্ধতিতে দেখিয়েছিলাম, এবার একটু ডায়াগ্রামের মাধ্যমে আমরা এর ইলেকট্রন বিন্যাসটা দেখি। দেখো একটু খেয়াল করো, অ্যামোনিয়ার বাম দিকে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন আছে, ডান দিকে আমরা 3টি হাইড্রোজেন দেখালাম। তো এই 3টি হাইড্রোজেন কিভাবে দেখো বন্ড ফর্ম করে, এই একটি হাইড্রোজেন বন্ড ফর্ম করলো, এরপরে এই হাইড্রোজেনটিও বন্ড ফর্ম করবে এখানে, এরপরে এই হাইড্রোজেনটিও বন্ড ফর্ম করবে। দেখো অ্যামোনিয়ার যে সমযোজী বন্ধন গঠন, এটি কিন্তু এই অংশটুকু থেকেই তোমরা লিখতে পারবে বাসায়। তাহলে তৈরি হয়ে গেল কি অ্যামোনিয়া। এখন একটু খেয়াল করো এখানে কয় জোড়া বন্ধন জোড় আছে। এই 1 জোড়া বন্ধন জোড়, 2 জোড়া বন্ধন জোড়, 3 জোড়া বন্ধন জোড়। তাহলে এই 3 জোড়া হচ্ছে তার বন্ধন জোড় ইলেকট্রন। একটু খেয়াল করে দেখো এই 3 জোড়া হচ্ছে বন্ধন জোড়। তাহলে মুক্ত জোড় আছে কয় জোড়া, একটু দেখো মুক্ত জোড় হচ্ছে এই যে এখানে এই 1 জোড়া হচ্ছে মুক্ত জোড়, যেটি আমরা একটু আগে বক্স পদ্ধতিতে দেখিয়েছি, এইমাত্র ডায়াগ্রামের মাধ্যমে দেখালাম। তো এখন আশা করি বুঝতে পেরেছো। তোমরা পানিতে H2O এর মুক্ত জোড় ও বন্ধন জোড় নির্ণয় করে আমাকে ইনশাআল্লাহ একটু দেখানোর চেষ্টা করবা। পানিরটা আমরা এখন দেখাচ্ছি। পানিতে কেন্দ্রীয় মূল হচ্ছে অক্সিজেন। পানির গঠনটা একটু দেখি চলো। পানির ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p4। দেখো এর বক্স একটু আমরা করি। 2s এ 2টি ইলেকট্রন আছে, 2p-তে 4টি ইলেকট্রন আছে। এখন খেয়াল করো এখানে কয়টি বিজোড় ইলেকট্রন আছে, 2টি কিন্তু বিজোড় ইলেকট্রন আছে। চলো আমরা হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসটা করি 1s1। এখন একটু খেয়াল করো এই হাইড্রোজেনের ইলেকট্রন এসে জোড়া তৈরি করবে, যেহেতু 2টি বিজোড় ইলেকট্রন আছে অক্সিজেনের, 2টি ইলেকট্রন এসে জোড়া তৈরি করবে। এই একটি ইলেকট্রন যাচ্ছে, এরপরে আরেকটি ইলেকট্রন যাচ্ছে। তাহলে কয় জোড়া হলো, দেখো এখানে 2টি হাইড্রোজেন থেকে 2টি ইলেকট্রন গিয়েছে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। দেখো এই 2 জোড়া হচ্ছে, ভালো করে একটু খেয়াল করো, এই 2 জোড়া হচ্ছে আমাদের বন্ধন জোড়। এই 2 জোড়া হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। আশা করি বন্ধন জোড় ইলেকট্রন তোমরা এখন পারবে। এই 2 জোড়া হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। তো দেখো পানির গঠন থেকে দেখা যাচ্ছে যে 2 জোড়া বন্ধন জোড় এবং 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের বন্ধন জোড় মুক্ত জোড়, এটি হচ্ছে বাড়ি কাজ তোমাদের জন্য। হাইড্রোক্লোরিক অ্যাসিডের বন্ধন জোড় মুক্ত জোড় হচ্ছে তোমাদের জন্য বাড়ি কাজ। তো সকলকে ধন্যবাদ। এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের সাথে নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। আরও 2-1 দিন পরে। একটি স্লাইড তৈরি করতে অনেক সময় লাগে, তাছাড়া বৈদ্যুতিক গোলযোগ সব কিছু মিলে ক্লাসগুলো করতে একটু সময় লাগছে। তোমরা বাসায় বসে না থেকে ক্লাসগুলো করার চেষ্টা করবে, আর সকলেই অবশ্যই বাসায় থাকবে, পড়াশোনাগুলো চালিয়ে যাবে। আশা করছি তোমরা বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করবে না, অনেককে এদিক সেদিক দেখা যায়। সবাই একটু বাসায় থাকার চেষ্টা করবে। ঈদটি খুব বেশি প্রয়োজন না হলে জামা কাপড় এই জাতীয় জিনিসগুলো থেকে একটু দূরে থাকবে, বাজারে যতটুকু না আসা যায়। ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।